বার করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। ফ্রি টেইলরিং প্রশিক্ষণের 11তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা আমার সাথে এতদিন ক্লাস করছেন, এই যে 10টা ক্লাস হয়েছে, যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন অডিয়েন্স আমাদের সাথে যুক্ত হচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নতুন অডিয়েন্স, আপনারা নতুন সংযুক্ত হচ্ছেন, আপনারা আমার এই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। অনেকে আপনারা বোঝেন না যে ক্লাসটা কিভাবে করতে হয়। আমাকে ফোন দেয়া বা যেহেতু আমার নাম্বার আছে, অনেকে ফোন দেন অথবা ইয়াতে কমেন্টস করেন যে স্যার নিয়মিত ক্লাসটা কিভাবে পাবো। আসলে নিয়মিত ক্লাস পাওয়ার জন্য যদি আপনি ফেসবুক থেকে ক্লাস করেন, সেক্ষেত্রে আপনার এই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখতে হবে। ঠিক আছে, ফলো দেবেন এবং লাইক বাটনে লাইক দিয়ে রাখবেন। ওকে, তাহলে আপনি শুক্রবার সকাল 9:30 আমার এই ক্লাসটা অটো পাওয়া যাবেন। যখন আপনি ফেসবুকে ঢুকবেন, দেখবেন আপনার সামনে আমি চলে আসছি, যদি ফেসবুক থেকে দেখেন। একইভাবে যদি ইউটিউব থেকে দেখেন, সেক্ষেত্রে আপনার সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওগুলো নিয়মিত দেখতে হবে। এতে করে আপনি যখন শুক্রবার সকাল 9:30 যখন আপনি ইউটিউবে ঢুকবেন, তখন আমার এই চ্যানেলের যে ভিডিওটা, এটা অটোমেটিক আপনার সামনে শো করবে। তখন আপনি এই ক্লাসটা লাইভ ক্লাস করতে পারবেন। আসলে লাইভ ক্লাস করার একটা সুবিধা সেটা হচ্ছে ক্লাসের প্রশ্নগুলো আপনি করতে পারতেছেন। আইসে কি ওটা? আচ্ছা, আমি একটু আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আসলে ভলিউমটা ঠিক আছে কিনা। একজন আমাকে একটু লিখবেন যে শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, আমি একটু আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আসলে ভলিউমটা ঠিক আছে কিনা। একজন আমাকে একটু লিখবেন যে শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না। আচ্ছা, তো লাইভ ক্লাস করার সুবিধা যেটা, আপনারা তো ইউটিউবে ভিডিও দেখেন, ভিডিও দেখার পরে কমেন্টস করেন, তারপরে রিপ্লাই করা। এক সময় দেখা যায় যে রিপ্লাইটা সময় মতো হয় না, অথবা এমন প্রশ্ন আপনারা লিখতেও পারেন না ভালো মতো, যেগুলো বোঝা যায় না যে কী লিখলেন, বোঝা যায় না, যার কারণে ওটার অ্যান্সারও করা কঠিন হয়ে যায়। আর লাইভ ক্লাসে আপনি যখন একটা প্রশ্ন করবেন যে স্যার এটা বুঝলাম না, তখন আমি কিন্তু সাথে সাথে তার অ্যান্সার করতে পারবো, সাথে এবং মুখে এইভাবে সরাসরি বলতে পারবো। এতে আপনার বুঝতে সহজ হবে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, আসলে ওই যে বললাম যে আমার কি বলে, ভয়েসটা শোনা যাচ্ছে কিনা একটু যদি বলতেন। তাসলিমা আক্তার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। তাসলিমা আপা লিখছেন যে জি শোনা যাচ্ছে, যাক আলহামদুলিল্লাহ। MD RJ স্যার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। MD RJ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার প্রত্যেকটা ভিডিও দেখেন, আমি দেখি আপনি আমার প্রত্যেকটা ভিডিও দেখেন এবং সেখানে কিছু না কিছু লিখে দেন। আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যা লেখেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ যদি আমি বলি, লেখি, অবশ্যই সওয়াব হয়। অতএব আপনারা আমাদের যে ভিডিওগুলো দেখবেন, দেখে যদি ভালো লাগে তাহলে আলহামদুলিল্লাহ লিখবেন। এতে করে আপনারও সওয়াব হবে, আমি পড়াতে আমারও সওয়াব হবে। ঠিক আছে, তো যাই হোক, আজকের ক্লাসের বিষয়টা কি? আজকের ক্লাসের বিষয় হচ্ছে স্কার্ট প্লাজো। আসলে অনেকে এটাকে স্কার্ট প্লাজো বলে, তারপরে রুমাল শার্ট প্লাজো বলে, তারপরে গ্রাউন্ড প্লাজো বলে। সব কিছু আসলে একই জিনিস। ঠিক আছে, মূলত এই স্কার্ট প্লাজোর ঘেরটা নিচে অনেকটাই বেশি, আর এর কাটিংটা হচ্ছে রুমাল শার্টের মতো, যার কারণে অনেকে রুমাল শার্ট ফ্রক বলে, আবার স্কার্ট ফ্রক বলে, আবার গ্রাউন্ড বলে, মানে সব কিছু একই রকম। ঠিক আছে, তো এটার মূল বিষয় যেটা আমি একটু ড্রয়িং করে দেখাচ্ছি, দেখেন। আসলে স্কার্ট প্লাজো একটা 4 কোনা কাপড় নিয়ে দুই সাইড থেকে মানে কোনাকুনিভাবে রাউন্ড করে কাইটে তৈরি করতে হয় স্কার্ট। এরপরে সেখানে যদি সালোয়ারের কাটিং দেওয়া যায়, তাহলে কি হয়ে যায়, সেটা প্লাজো হয়ে যায়। প্রথমে কি করতে হবে, ভাঁজ করে রাইখে কোনাকুনি রাউন্ড করে কাটতে হবে মাপ দিয়া। এরপরে মাঝখানে
সালোয়ারের কাটিংটা দিতে হবে, অর্থাৎ হাই কেওয়ারি দিয়ে দিতে হবে, দিয়ে দিলে স্কার্ট প্লাজো হয়ে গেল। একদম সহজ বিষয়। আর একটা কথা বলি, আগামী ক্লাসে কি করাবো আমি সিদ্ধান্ত নিয়েছি যে যেহেতু সালোয়ারের কাজ চলতেছে, আমি তো বেশ কয়েকটা ক্লাস আমি নিজেই করাইলাম, আমার মতো পছন্দ মতো করেছে। আজকের ক্লাস কিন্তু আপনাদের পছন্দ মতো। রিয়াজ ভাই আমাকে বলছিল যে স্যার যদি আপনি সামনের ক্লাসে স্কার্ট প্লাজো করান তাহলে ভালো হবে। রিয়াজ ভাইয়ের পরামর্শে আজকের ক্লাসে আমি স্কার্ট প্লাজো করাচ্ছি, ঠিক আছে। তো এই স্কার্ট প্লাজোটা একদমই নিতান্তই আপনাদের পছন্দ। তো আপনাদের সামনের ক্লাসে আমি কি করাবো সেটা আপনাদের পছন্দ। যদি আপনারা পছন্দ মতো কিছু লেখেন যে স্যার এটা করান, যদি বেশি মানুষ একই বিষয়ে লেখেন সেক্ষেত্রে আমি সেটাই করাবো। ধরেন আমার তো সামনে এখনও প্ল্যান আছে, করানো হয় নাই, আপনার ধুতি সালোয়ারটা করানো হয় নাই, আর হচ্ছে সোস সালোয়ার যেটা সেটা করানো হয়। সোস সালোয়ারে বেশ কয়েকটা ধরন আছে, ঠিক আছে। অরিজিনাল সোস কাটিং, তারপরে আপনার মানে পাতাইলে সোস কাটিং যেটা, সেটা হচ্ছে যে আপনার কাজটা একই রকম হবে কিন্তু এক না, ঠিক আছে। দ্রুত করার জন্য একটা কৌশল আছে, সেগুলো করতে পারেন। যেমন সালোয়ার, যেটা সোস এবং সালোয়ারের কম্বিনেশন, এই সালোয়ারটা আছে, ঠিক আছে। একটা সেটাকে, এটা অনেক জটিল একটা কাজ, এই চোষের কাজটা সবাই পারবে না, ঠিক আছে, খুবই জটিল একটা কাজ। আলহামদুলিল্লাহ এই কাজটা করাবো। তারপর ধুতি সালোয়ার আছে, এটার কাজ করাবো। তারপর চোষ সালোয়ারের যে মিশ্র কম্বিনেশন, এটাও করাবো। আসলে আস্তে আস্তে, তাছাড়াও আপনাদের পছন্দ মতো আরও তো কাজ আছে, ঠিক আছে। ওই যে সারারা আছে, আরও অনেক কিছু আছে যেগুলো আমি আস্তে আস্তে করাবো। তো আপনারা আমাকে একটু লিখবেন যে স্যার এইটা করায়েন, তাহলে আমি আস্তে আস্তে আপনাদের পছন্দ মতো কাজগুলো করাতে পারবো। সাবিয়া সুলতানা ঈশা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আজকের বিষয় কি? স্কার্ট প্লাজো। আমি প্রথমে এখানে একটু সামান্য ধারণা দেব, তারপরে কাজটা করাবো। দেখেন, সহজ বিষয়। আসলে স্কার্ট প্লাজোটা কেমন, আগে মূল বিষয়টা হলো কেমন সেটা আগে দেখি। স্কার্ট প্লাজোটা মূলত ধরেন এইরকম, হ্যাঁ, আসলে অনেক ঘের প্রয়োজন। নিচে আসলে এরকম অনেক ঘের দিয়ে করতে হয়, এখানে রাবার হবে, ঠিক আছে। মূলত বিষয় হচ্ছে অনেক ঘের, হ্যাঁ, এটা হলো মূল বিষয়। তাহলে এখন কিভাবে করতে হয় সেই জিনিসটা একটু খেয়াল করেন। একটা চারকোনা কাপড়, একটা চারকোনা কাপড়, এই কাপড়টাকেই আমরা স্কার্ট প্লাজো বানাবো। এটা হচ্ছে একটা চারকোনা কাপড়। এই কাপড়টা ডাবল ভাঁজ নিয়েছি, এটা ডাবল ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নেওয়ার পরে প্রথমে এই কোণায় কাটবো। এই কোণাটা কাটবো কিভাবে? এই কোণাটা কাটবো হচ্ছে লুজ সহ হিপের মাপ অনুসারে, লুজ সহকারে হিপের মাপ অনুসারে আমি এই কোণাটা কাটবো, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে দেখেন, আপনারা ক্লাস করেন, এখানে আপনারা উপকার পাচ্ছেন। আসলে আমাকে আপনারা মন খারাপ করেন না। গত ক্লাস আমি করাইনি, আমি অসুস্থ ছিলাম। আমি মানে অনেক দিন আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছি, যার কারণে আমার হাঁটুতে ব্যথা পাইছিলাম। সেই হাঁটুটা আমার একটু বেশি হয়েছে। আর শুক্রবার ছাড়া ডাক্তার দেখানো যায় না আমাদের এখানে। শুক্রবার ঢাকা থেকে ডাক্তার আসে, গ্রাম অঞ্চল, আমার এলাকা তো গ্রাম। তো যার প্রেক্ষিতে আমি শুক্রবারেই ডাক্তারের মানে কাছে গেছি, ঠিক আছে। সিরিয়ালটা শুক্রবারেই ছিল, আর শুক্রবারে উনি দেখে। সকালবেলায় ছিল, বিকালবেলা না, সকালবেলায় ছিল। তো এই জন্য আমার গত ক্লাসটা করানো হয় নাই, অনেক দুঃখিত। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যেন সুস্থ থাকি। সুস্থ থাকলে কন্টিনিউ করাবো। আর একটা ব্যাপার হচ্ছে, কন্টিনিউ করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করা। প্লিজ দেখেন, এত উপকার পাচ্ছেন, আসলে যদি উপকার আসলেই পাওয়া থাকেন তাহলে শেয়ারটা করে দিন বন্ধুদের সাথে, তাহলে বন্ধুরা ক্লাসটা করবে, হ্যাঁ। আর যারা ক্লাস করতেছেন, ফলো, লাইক এগুলো কেন দেন না? অবশ্যই দেবেন। মানে স্বার্থপরের মতো কাজ করেন কেন? এই একটা ভিডিও, একটা ক্লাসে মানে ক্লাসের যে মানে এই আগ্রহটা আসে হচ্ছে ফলো দিয়ে। আপনি একটা ফেসবুকে যখন একটা নিজের ছবি আপলোড করার পরে আপনি এই ঘন্টায় দেখেন যে দেখি কয়জন লাইক করছে, কয়জন কী লেখছে না লেখছে, এগুলো কিন্তু আপনি ঘন্টায়ও না 2 মিনিট পরে দেখেন যে কে কী লিখলো না লিখলো। হঠাৎ একটা নোটিফিকেশন আসলে দেখেন যে কী লিখলো। এগুলো করেন কেন? আসলে আগ্রহটা ওইভাবে বাড়ে, তখন আপনার নতুন পোস্ট করার জন্য আগ্রহ বাড়ে, যে ভালো একটা ছবি তুলে আর দেই। এটা কিন্তু আপনার নিজের ক্ষেত্রে,
ঠিক আছে। আর যদি কেউ লাইক কমেন্ট শেয়ার কেউ কিছুই করলো না, তখন আস্তে আস্তে আপনি ফেসবুকে থাকবেনই না। আসলে এটাই আগ্রহ, ঠিক আছে না? তা আমাদেরও একই অবস্থা। আমরা যে ভিডিওগুলো করি বা আমরা যে আপনাদের সাথে শেয়ার করি, একটা ক্লাসে অনেক টাকা খরচ হয় যদিও, তারপরেও আমরা শুধু আপনাদের ভালোবাসাটা কি আসলে শেয়ার করা, লাইক করা, কিছু লেখা, এগুলোই ভালোবাসা। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে কি হলো, আমরা এখানে এই কাপড়টাকে কোনায় কোনায় কাটবো। কিভাবে কাটবো সেটা হলো বিষয়। এই কোনায় কাটবো হচ্ছে হিপের মাপ অনুসারে। একটা সালোয়ারের মাপ আসলে কয়টা? 4টা না? সালোয়ারের মাপ কয়টা? 4টা। একটা হচ্ছে লম্বা, একটা হচ্ছে হিপ, আর একটা হচ্ছে হাই, আর একটা পায়ের নিচের মুহুরি। হ্যাঁ, তো স্কার্ট প্লাজোর ক্ষেত্রে আমাদের পায়ের নিচের মুহুরের বিষয়টা প্রয়োজন হচ্ছে না, কারণ কাপড়ে ভাঁজ দেওয়ার পরে লম্বা অনুসারে মানে মাপ অনুসারে কাপড়ের ভাঁজে যতটুকু আসবে ততটুকু আমরা দিব, তার বেশি দিতে পারবো না। কাপড়ের ভাঁজ অনুসারে যতটুকু আসে তার বেশি কিন্তু আমরা দিতে পারতেছি না, অতএব মাপের প্রয়োজন নেই। তবে কমায় দিতে পারবো। তো কমায় দিলে তো স্কার্ট প্লাজো পরার কোনো প্রয়োজন নেই। তো এখানে মাপ লাগবে কয়টা? 3টে। 1 নম্বর মাপ লম্বা। অনেকেই প্রথমে আসেন নাই, যারা এই যে আমার ক্লাসটা 10টা অলরেডি হয়ে গেছে, যারা এই ক্লাস দেখবে তখন বলবে স্যার মাপটা তো কীভাবে নিলেন সেটা তো দেখলাম, যেমন গত ক্লাসেই হয়েছে এরকম। তা মাপের বিষয়টা আবারও বলি, একটু খেয়াল করেন। আমরা যেখানে পর্ব, যে পর্যন্ত পর্ব কোথায়? এই জায়গা পর্ব। আর যে পর্যন্ত বলতে নিচে কতটুকু পর্ব। তাহলে এখানটাতে আমরা এখানে ধরে মাপ নেব, যার যতটুকু লাগে ততটুকু মাপ নেব। কেউ টাকনুর উপরে নেবেন, কেউ টাকনুর নিচে নেবেন। স্কার্ট প্লাজো সাধারণত টাকনুর উপরেই পড়ে বা টাকনু বরাবর পড়ে, একদম মাটি ছোঁয়া কমই পড়ে। তারপরেও আপনার ইচ্ছা, আপনি যে যেমন পছন্দ মতো পড়বে সেইভাবে পড়বেন, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে মাপ নিলাম আসলে পছন্দ মতো। এখান থেকে মাপ নেওয়ার পরে আমি হিপের মাপটা নেব। হিপ এই হিপের মাপটা এখানে, এই যে পাছা যাকে বলে, এইখানে মাপটা ইজিভাবে নেব। এখানে টাইট টুইট কিছুই করবো না, ইজিভাবে মাপটা নেব। কেন হিপের মাপটা কেন লাগবে? সালোয়ার তো পরলে পরে তো এই জায়গাতে হিপের মাপ লাগবে কেন? এই জায়গায় পরে, কিন্তু হিপের মাপ প্রয়োজনটা হচ্ছে যদি সালোয়ারটা নিচে থেকে যখন আমরা পরবো, যদি হিপের সাথে কম থাকে তাহলে আর উঠবে না, এই জন্য হিপের মাপটা প্রয়োজন। তারপরে আবার তার থেকে লুজও দিতে হবে, বোঝা গেছে? তাহলে কী হলো, দ্বিতীয় মাপটা হলো হিপ। এবার তৃতীয় মাপকে হাই এই যে 2 পায়ের মাঝখান দিয়ে এইভাবে ঢুকাইয়া দেওয়া, এইভাবে যতটুকু লাগে ততটুকু দিতে হবে, ঠিক আছে? যতটুকু লাগে ততটুকু দিতে হবে। তাহলে আমরা এখানে আগে মাপটা লিখে নিই, যে মাপে করব। হ্যাঁ, যে মাপে করব, আমি যে মাপে করব সেটা হচ্ছে লম্বা, ধরেন লম্বা কত? 37.5, 37.5 ইঞ্চি, ঠিক আছে? লম্বা কত? 37.5 ইঞ্চি। এরপরে হিপ কত? হিপ ধরেন 41 ইঞ্চি, 41 ইঞ্চি হিপ। হাই কত? হাই কত? 28, ঠিক আছে? এখন ব্যাপারটা হচ্ছে, আপনাদের প্রশ্ন আবার এসে গেল যে যদি যেহেতু মহিলা মানুষ, মহিলাদের এইভাবে হাই তো আমরা মাপ নিতে পারবো না। যদি মাপ না নিতে পারি তাহলে কি করব? তাহলে আমরা এর আগে একটা ক্লাসে বলছি, কি বলছি? কেউ কি লিখতে পারবেন? দেখি, এর আগে ক্লাসে বলছে যদি মাপ না নিতে পারি সেক্ষেত্রে কত, কিভাবে দেব? এই প্রশ্নের উত্তরটা আমি চাচ্ছি। আমি এখন উত্তর করব না, আমি আপনাদের অ্যান্সারটা চাচ্ছি। আচ্ছা, অ্যান্সার করতে করতে আমি কিছু বোঝাই। হ্যাঁ, একটু মনোযোগ সহকারে বোঝান, কিছু বোঝাই। কেউ কিন্তু এখনও লেখেন নাই, দেখা যাক দেখি কতক্ষণে লিখতে পারেন। আরেকটা কথা যে বললাম, যে কার কি লাগবে আমাকে অবশ্যই বলবেন, যে সামনের ক্লাসে কি করবেন। সাবিয়া সুলতানা ঈশা লেখছে বইটা দেবেন। আমি খুবই দুঃখিত, এর আগেও বলছি আমি বই কখনো কাউকে দেই না। আমি বই শুধুমাত্র আমার স্টুডেন্টদের দিই, যারা আমার স্টুডেন্ট আমি তাদের দিই। কারণ এই বইটা দেওয়ার পরে বুঝবেন না, আর আমি যাদেরকে দিব তাদেরকে মানে যা শেখাবো ওখানে তাই আছে, অতএব তাদের জন্য বোঝা সহজ হবে, ঠিক আছে? অতএব বাইরে আমি নোট দেবো না, খুবই দুঃখিত। আপনারা যদি কোর্স করেন আমার কাছে, পেইড কোর্স যদি করেন, হ্যাঁ, পেইড কোর্সটা আমি 1-2 মাস করে করাই। তো যদি কেউ পেইড কোর্স করেন বলে রাখি, তাহলে আপনারা আমার কাছে ফোন দিয়ে আপনাদের নামটা লেখায় রাখবেন, পরের ব্যাচের জন্য নাম লেখা রাখবো। যখন ব্যাচ শুরু করবো তখন আপনাকে ফোন দেবো, আপনি ফোন পাওয়ার পরে আমার সাথে যোগাযোগ করে আপনি ভর্তি হয়ে যাবেন। এটা হচ্ছে সিস্টেম। যদি কেউ আগামী ব্যাচে
কোর্স করেন, ঠিক আছে, পেইড কোর্স করেন, যেখানে আমি ধরেন সালোয়ার, কামিজ, ব্লাউজ, বাচ্চাদের পোশাক, এই কাজগুলো ধারাবাহিকভাবে করাই, এতে করে আপনাদের বোঝা সহজ হবে। যে এখানে কাজগুলো করাচ্ছি, যদিও এই কোর্সটা ধারাবাহিকভাবে হবে, কিন্তু অনেক বড় হওয়াতে আপনাদের মনে নাও থাকতে পারে, কিন্তু ওই কোর্সটা অল্প সময় করা, 2 মাসের মধ্যে শেষ। ধারাবাহিকভাবে হয়, যার কারণে স্টুডেন্টদের বুঝতেও সহজ হয় এবং মাথায়ও থাকে। বোঝা গেছে? আর আমি আগামী ক্লাস যেটা করাবো, আগামী কোর্স যেটা করাবো, বর্তমানে যে কোর্স করাচ্ছি এই কোর্সের চাইতে একটু উন্নত করব। আগামী কোর্সে আমি শুধু ভারী কাজ যেগুলো সেটাই রাখবো, ছোটোখাটো কাজ যেগুলো রাখছি এগুলো সব বাদ দিয়ে দেবো, সব ভারী কাজ রাখবো এবং ধারাবাহিকভাবে ভারী কাজ দেব, বোঝাইতেও সহজ হবে, আপনাদের বুঝতেও সহজ হবে, ছোট ছোট কাজগুলো বাদ দিয়ে দেবো। চাইলে আপনারা আগামী কোর্সটা করতে পারেন। আচ্ছা, হ্যাঁ, তারপরে ওকে এমডি আর্টস ইলেকশন, শর্ট মানুষের জন্য 13, মিডিয়াম মানুষের জন্য 13.5, আর হচ্ছে লম্বা মানুষের জন্য 14। আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে আসলেই ক্লাস করেন, আপনি যে আসলে কাজ শিখতেছেন, সেটা আপনার এই প্রশ্নের উত্তরেই পাওয়া যায়। ঠিক আছে, আপনি বলছেন যে লম্বা মানুষের, শর্ট মানুষের জন্য 13, বড় মানুষ সবাই মনে রাখেন, বড় মানুষ। আমি কিন্তু ছোট মানুষ না, আমাকে কেউ কিন্তু দেখলে বলবে না এটা আমি টিনেজার, এরকম কিন্তু কেউ বলবে না, বা আমাকে কেউ কিন্তু শিশু বলবে না, আমাকে দেখলে কিন্তু বড়ই বলবে। তো যে মানুষকে দেখতে আপনাদের মনে হবে বড় মানুষ, চোখে দেখলে বড় মানুষ মনে হবে, তবে বীরবাউন না, চোখে দেখলে বড় মানুষ মনে হবে, এই মানুষগুলোর ভিতরে শর্ট আছে, লম্বা আছে, মিডিয়াম আছে। যাদেরকে আপনাদের চোখে মনে হয় মিডিয়াম সাইজ মানুষ, এই মানুষটা লম্বা না, খাটোও বলতে পারবেন না, এই মানুষের জন্য হাই হচ্ছে 13.5 হচ্ছে কাটার সময় একদিকে। আমার এখানে হাই হচ্ছে কত, 28, এটাকে ভাগ দিলে হয় 14, ঠিক আছে, 14 হবে। তো ওই রকমভাবে তো 13.5 কাদের জন্য, মিডিয়াম মানুষের জন্য। এখন মিডিয়ামের সাথে যদি খাটো হয়, মিডিয়ামের সাথে যদি লম্বা হয়, তাহলে কী করব, মিডিয়ামের থেকে খাটো হলে হাফ ইঞ্চি কমায় দেবো, মানে 13.5, মিডিয়ামের সাথে লম্বা হলে 14। এটা হচ্ছে শর্ট, মিডিয়াম, লম্বা। এইবার লম্বার ভিতরেও আছে তাল গাছ, আছে না, লম্বার ভিতরেও তাল গাছ আছে। অনেকেই আপনাদের উরি বাবা এত লম্বা, মানে এত লম্বা যারা, একটা হলো স্বাভাবিক লম্বা, যেটা আমরা দেখলে বলে না মেয়েটার লম্বা আছে, এদের জন্য 14। আর যাদেরকে তাল গাছ বলবেন তাদের জন্য 14.5 লাগতে পারে, 15 লাগতে পারে, আরও বেশি হলে 16 লাগতে পারে, সেটা হচ্ছে পরে। আর হাই কম বেশি হয় পরার উপরে। আপনি নাভির উপরে পড়লে এক মাপ পাবেন, নাভির নিচে পড়লে আর এক মাপ পাবেন, আরও নিচে পড়লে আর এক মাপ পাবেন, নাভির ডাইকে পড়লে আর এক মাপ পাবেন, ঠিক আছে, পর্যায়ক্রমে। তো যে যেখানে পড়বে সবচেয়ে বেটার হচ্ছে মাপ নেওয়া। তো আমি মাপ নিয়ে নিছি 28 ইঞ্চি। ওকে, আচ্ছা, এইখানে একটা সূক্ষ্ম বিষয় বোঝার আছে। জান্নাতুল মাওয়া 14.5, মাঝারি 13.5, শর্ট 13। হ্যাঁ, শর্ট 13 ঠিক আছে, মাঝারি 14.5 ঠিক আছে, আর হচ্ছে লম্বাদের জন্য 14 লেখছেন, তো আসলে 14 হবে। যাই হোক, থ্যাংক ইউ, ধন্যবাদ, আপনি যে কাজ করতেছেন বোঝা যাচ্ছে। এবার একটা সূক্ষ্ম বিষয় বোঝাবো, আমি যতই পেঁচাল পারি, এইবার একটা সূক্ষ্ম বিষয় বোঝাবো, যেটা আপনাদের প্রয়োজন, খুবই প্রয়োজন, মনে রাখবেন। স্কার্ট প্লাজোতে দেখেন, এই যে আমি একটা দাগ দিছি, রাউন্ড করছি, এই রাউন্ডটা আসলে কোন মাপে করব সেটা হচ্ছে বিষয়। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু যতটুকু মাপ আছে, এটা কিন্তু আস্তে আস্তে ছড়ে গেছে। আমরা যখন সালোয়ারের কাজ করাইছি তখন কিন্তু হিপের থেকে লুজ নিছি 4-5 ইঞ্চি লুজ নিছি না, সালোয়ার করার সময় হিপের থেকে 4-5 ইঞ্চি লুজ নিয়ে প্যান্ট বানাইছি, অর্থাৎ প্যান্ট পট্টি যেটা সেটা করছি। কিন্তু আজকে তো আমাদের প্যান্ট পট্টি হবে না, এখানে হবে শুধুমাত্র এই যে সালোয়ারের 2টা অংশ আছে, দেখেন এই যে স্কার্ট প্লাজোর 2টা অংশ, লম্বা থেকে এই উপর থেকে নিচ পর্যন্ত 2টা অংশ আছে, এইটুকু রাবার, এখানে রাবার, আর এইখানটাতে হচ্ছে পা। তো এই জায়গাটা স্কার্ট প্লাজোতে উপরে হ্যাঁ, উপরে রাবারের যে কাপড়টা, এটা এক্সট্রা কাপড় দিয়ে করতে হয়। এটা আপনি এই কাপড়ই ভাঁজ দিয়ে করতে পারবেন না। এই কাপড়টাকে যদি ভাঁজ দিয়ে করতে চান তাহলে কখনোই পারবেন না। অতএব এটা কী করতে হবে, এক্সট্রা কাপড় দিয়ে করতে হবে, ঠিক আছে, এক্সট্রা কাপড় দিয়ে করতে হবে। তাহলে এক্সট্রা কাপড় দিয়ে যেটা করবেন সেটা হচ্ছে 2 ইঞ্চি। দেখেন এখানে এই যে এক্সট্রা কাপড়টা আছে হচ্ছে 2 ইঞ্চি, আর বাকিটা আছে হচ্ছে লম্বার বাকি অংশ, তাহলে ধরেন মোট লম্বা কত, আমার এখানে মোট লম্বা আছে হলো 37.5 ইঞ্চি, এর ভিতরে উপরে 2 ইঞ্চি চলে যায়,
তাহলে কত থাকে 35.5, এই 35.5 ইঞ্চি এই নিচে আছে 35.5 ইঞ্চি। আচ্ছা, এখন বিষয় যেটা হলো সেটা হলো এইখানে আমরা ওই যে রাবারের যে পট্টিটা আমরা যে লাগাবো, রাবারের পট্টিটা আসলে কতটুকু লম্বা হবে, এই জায়গাটা রাবারের পট্টিটা কতটুকু লম্বা হবে সেটা হলো মূল বিষয়, আমি সেটাই শেখাতে চাচ্ছি। তো এখানে দেখেন আমরা কি বলছি এর আগে, যতটুকু হেপ তার থেকে 5 ইঞ্চি বেশি করে দেওয়া প্যান্ট পট্টি করতে হয়, যতটুকু হেপ তার থেকে 5 ইঞ্চি বেশি করে দিয়ে প্যান্ট পট্টি করতে হয়। হ্যাঁ, তাহলে এখানে প্যান্ট পট্টিটা নাই কিন্তু রাবার পট্টি আছে 2 ইঞ্চি, সেটা কতটুকু লম্বা হবে, আমরা 5 ইঞ্চি না করে এখানে 2 ইঞ্চি বাড়ায় দেবো, স্রেফ 2 ইঞ্চি। 2 ইঞ্চি দিলেই এনাফ, 2 ইঞ্চি দিলেই এনাফ, তার বেশি দেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, সর্বোচ্চ 3 ইঞ্চি আপনি দিতে পারেন। ঠিক আছে, লুজ দিলে তো কোনো সমস্যা নেই, আপনি আরও লুজ দেন, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে লুজ দেওয়ার কেন দরকার নাই, কারণ এটা হচ্ছে একটা তেসরা কাপড়, এমনিতেই লুজ হয়ে যাবে, এমনিতেই লুজ হয়ে যাবে। ঠিক আছে, 2 থেকে সর্বোচ্চ 3 ইঞ্চি দিতে পারেন। ঠিক আছে, আপনাদের মনে সন্দেহ, আমরা 3 ইঞ্চি দিই, 3 ইঞ্চি দিলাম। হ্যাঁ, দেখেন এখানে আমার হিপ আছে হচ্ছে 41, 41 যোগ 3 সমান সমান কত হয় 44, 41 যোগ 3 সমান সমান 44। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে এখানে দেখেন এই যে এই কাটিংটা যে দেবো, এই কাটিংটার নিয়মটা হচ্ছে যে যতটুকু মাপ পাবো, এই যে পট্টির মাপ, যতটুকু পট্টির মাপ পাইলাম আমরা, কত পাইলাম এই 44, একে 3 দিয়ে ভাগ করতে হবে, 44-এর 3 ভাগের 1 ভাগ আমার এখানে রাউন্ড করে কাটতে হবে। প্র্যাকটিক্যালি তো আমি দেখাবোই। 44-এর 3 ভাগের 1 ভাগ, 3 14 42 হয়, 3 14 42, তাহলে 14.5 পৌনে 15-র মতো আসে, পৌনে 15-র মতো আসে, 3 15 45, সেখানে আমার আছে হলো 44, যেহেতু 3 ভাগের 1 ভাগ নেব তাহলে পৌনে 15 আসবে। ঠিক আছে, তা আপনারা 14.5 বা পৌনে 15 কাটবেন, হয়ে যাবে, কারণ কি তেসরা কাপড় বলে যাবে। ওকে, তাহলে আমি এখানে কত নেব 14.5, এখান থেকে এই পর্যন্ত কত কাটবো 14.5, এই 14.5 নিয়ে রাউন্ড করে কাটবো, মানে এই কোণা থেকে এই পর্যন্ত 14.5, এটা এই রাউন্ড আছে, এইভাবে রাউন্ড করে কেটে নিলাম। ঠিক আছে, এই কোণাটা 3 ভাগের 1 ভাগ করে, হিপের যে অরিজিনালি যে লুজ সহকারে যে হিপ পাইলাম, মানে পট্টি যতটুকু কাটবো তার 3 ভাগের 1 ভাগ আমি এখানে কেটে নিলাম। আচ্ছা, এবার আমি কি করব, এখান থেকে এই পর্যন্ত রাউন্ড করব হচ্ছে আমার লম্বা অনুসারে। এই সালোয়ারের লম্বা কত 37.5, এখান থেকে তো এটা কেটে ফেললাম, তাহলে বাঁচল, এখন লাগবে কি এই পট্টিটা এখানে লাগবে, তাহলে 2 ইঞ্চি এখানে লেগে যাবে। হ্যাঁ, ওই 2 ইঞ্চি বাদ দিয়ে বাকিটুকু এখানে কাটতে হবে, তাহলে এখানে 37.5 থেকে এই যে 35 হয়েছে, 35.5 আমার এখান থেকে এই পর্যন্ত কাটতে হবে। ঠিক আছে, তো আমি কি করব, এই যে 35.5 নিয়ে এই কেটে দিলাম, 35.5 ইঞ্চি নিয়ে কেটে দিলাম। দেখেন এটা কিন্তু এখন হলো স্কার্ট, এখন হয়েছে কি, এখন হয়েছে স্কার্ট। এখন একে কি করব, মাঝখানে অপারেশন করে এই হাই করব, একে এখন ভাঁজ দেব। আসলে আমরা যখন কাজ করব তখনই মূলত প্রথম 2 ভাঁজ দিয়ে থাকবে, তারপর আরেক ভাঁজ দেবো, মোট 4 ভাঁজে হয়ে যাবে প্রথমেই। ঠিক আছে, প্রথমে 4 ভাঁজ দেবো, তো দেওয়ার পরে দেখেন এটা হলো পুরো হয়েছে, এখন এই পুরোটাকে 2 পায়ে ভাগ করে দিতে হবে। তাই তখন কি হবে, এই যে এখান থেকে ধরেন এই পর্যন্ত হাই চলে আসলো, হাই আসার পরে ধরেন এই দেখেন। ঠিক আছে, এই যে প্লাজো কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, এখান থেকে এই যে বিষয়টা কি বোঝা গেছে। দেখেন এই যে এই এক পা মাঝখানে হাই, আমরা কি করবো, এইটা স্কার্ট আগে কাটবো, তারপরে স্কার্টটাকে আমি বোঝানোর জন্য বললাম, আসলে বাস দেওয়ার সময় 4 ভাঁজই করবো, স্কার্ট কাটে তারপরে মাঝখান দিয়ে শুধু হাই করে দেবো, হাই করে দিলেই আমার স্কার্ট প্লাজো হয়ে যাবে। এখানে একটা সূক্ষ্ম একটা মাপ আছে, সেটা হচ্ছে যে পট্টি পাবো সেই পট্টির 3 ভাগের 1 ভাগ, এটা কোথাও পাবেন না, লিখে রাখেন, মনে থাকবে, জীবনে কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা, এখন করানো হচ্ছে যে আমরা এটা কিভাবে কাটতে হয় সেটা এখনই কাটিং করব। ক্লাস কেমন লাগতেছে আমাকে এখনও বলবেন, যে যদি ভালো না লাগে তাহলে বাদ দিয়ে দেবো, যদি ভালো না লাগে তাহলে বাদ দিয়ে দেবো, আর যদি ভালো লাগে তাহলে কাটিংটা করব। ঠিক আছে, জিনিসটা জানাবেন। আর ওই যে বললাম যে সামনের ক্লাসে কি করাবো, আগামী শুক্রবার সকাল 9টা 30 মিনিটে যে আমাদের 12তম ক্লাস আছে, সেই ক্লাসে কি করাবো সেটা আমাকে অবশ্যই একটু এখন আস্তে আস্তে লিখে জানান, তাহলে আপনাদের যাদের বেশি আসবে, চাহিদা আসবে, তাদেরকে আমি সেটা দেবো।
কোমরের মাপটা কি করে হয়, কোমরের মাপটা কি করে হয়? জান্নাতুল মামা লিখছেন কোমরের মাপটা তো নেই আপা, কোমরের মাপটা তো নেই। সালোয়ার পরার সময় আপনি কি কোমরে পরেন নাকি হিপে পরেন? মনে হতে পারে যে আমি তো সালোয়ার মাপটা তো পরি কোমরে, কিন্তু উঠানোর সময় তো হিপ দিয়ে উঠাইতে হয়, হিপ দিয়ে মানে এই পাছা দিয়ে উঠানো লাগে। তাহলে উঠানোর সময় যদি পাছা দিয়ে উঠাতে হয়, কোমরের সাথে পাছা মোটা, কোমরের সাথে পাছা মোটা, এই জন্য পাছার মাপে নিতে হবে এবং লুজও নিতে হবে। পাছার যে মাপ সেম মাপে তুলতে গেলে আপনার এরকম এরকম করে টানাটানি করা লাগবে, তো ওই বিপদে পড়ার দরকার কি, এই জন্য 3-4 ইঞ্চি লুজ দরকার। সালোয়ারে তো আমরা 5 ইঞ্চি লুজ দিয়ে থাকি, ঠিক আছে, কিন্তু এটাতে আমরা 2 থেকে 3 ইঞ্চি লুজ দেবো, কারণ নিচে এমনিতেই ছড়ানো। হ্যাঁ, তো এর জন্য আমরা কোমরের মাপ নেই, এখানে নিচে হচ্ছে হিপের মাপ। আর কীভাবে নিতে হয় প্রথমেই দেখাইছি, এই ক্লাসের প্রথমেই আপনাদের এই জিনিসটা দেখাইছি। তাছাড়া তৃতীয় ক্লাসে এর বিস্তারিত বর্ণনা করা আছে, অতএব তৃতীয় ক্লাসে আবার চলে যান। হ্যাঁ, আচ্ছা। তাসনিমা আক্তার আলহামদুলিল্লাহ, খুবই ভালো, যাক আলহামদুলিল্লাহ, অডিয়েন্সদের কাছে ভালো লাগে গেলে ক্লাস করানো ভালো লাগে। যাই হোক, তাহলে আমি কাপড়টাকে টেবিলে কাটবো। আর একটা কথা হচ্ছে, আসলে আমি কাটিংটা দেখাবো ঠিকই, সেলাইটা দেখাতে চাচ্ছি না, শরীরের ভিতরে যদিও ভালো লাগতেছে না, তারপরে আপনারা দেখেন না, আপনারা সেলাই দেখার আগে পালায়া যান, অথব আমি শুধু কাটিংটাই করবো। হ্যাঁ, ঠিক আছে, চলেন টেবিলে যাওয়া যাক। আচ্ছা, টেবিলে যাইতে যাইতে যেটা বলবো সেটা হচ্ছে, যদি আপনারা আমার কাছে অনলাইনে সরাসরি যোগাযোগ করে, যেটাকে যে কোর্সটা করা হয় সরাসরি যোগাযোগ, মানে সেখানে আপনি আমার এই যে ভিডিও যেভাবে দেখতেছেন এভাবে দেখতে পারবেন, সরাসরি আমার সাথে কথাও বলতে পারবেন, আমাকে দেখতে পারবেন এবং আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। এই যে কমিউনিকেশান, এরকম কমিউনিকেশান করে যে কোর্সটা করা হয় সেটা হচ্ছে পেইড কোর্স, ঠিক আছে, পেইড কোর্স, অর্থাৎ এখানে আমি টাকার বিনিময়ে কাজ শেখাই। আর সেখানে আমি যে সূত্রে কাজ করাই, সেই সূত্র অনুসারে কাজ যে করাবো সেটা ধারাবাহিকভাবে, কোনো প্রকারের মনে করেন যে ধারাবাহিকতা ছাড়া নাই, আস্তে আস্তে কাজ শেখাবো, যার প্রেক্ষিতে আপনাদের কাজগুলো শিখতে সহজ হবে, বুঝতেও সহজ হবে। এখানেও দেখেন, এখানেও আমি এই ধারাবাহিকভাবে করাচ্ছি। তারপরে ওই যে আপা একটা প্রশ্ন করলো যে কোমরের মাপটা কিভাবে পাইলেন, ঠিক আছে, তো আসলে মাপ তো আমরা কিভাবে নিতে হয় সেটা দেখাইছি আগেই, এই বিস্তারিত বর্ণনা কিন্তু আমরা একটা ক্লাসে করে রাখছি, ঠিক আছে না। আচ্ছা, মোটামুটি টেবিলের উপরে রাখলাম, এখন টেবিলটা আসলে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা সেটা হলো বিষয়। ভাই কাপড়টা একটু এই জায়গায় রাখেন তো, এই জায়গায় রাখেন, তাহলে আমি একটু বুঝতে পারবো এইখানে। হ্যাঁ হ্যাঁ, আজকে কেন জানি আমি বুঝতে পারতেছি না, অন্ধকার অন্ধকার লাগতেছে কেন। একটা কাপড় নিয়ে এসে নিজেকে বাঁধি, একটু ইয়েটা উঁচু করা দরকার। তো আমি আসলে করতেছি, স্ট্যান্ডটা ঠিক করতেছি, আপনারা কিছু মনে করেন না, থাকেন। আর ওই যে বললাম যেটা, যদি আপনারা কেউ পেডকে একটু মোটা পেলেন না, যদি আপনারা কেউ পেড কোর্স করেন তাহলে এখন আমার সাথে যোগাযোগ করে আর খাতায় নাম লেখায় রাখতে পারেন, আমি যখন কোর্সটা করাবো আপনাদেরকে তখন আমি ফোন দিয়ে জানিয়ে দেব, ঠিক আছে। আচ্ছা, এখন মোটামুটি টেবিলটা ওই লাইটে নেমে দেন তো একটু। টেবিল সম্ভবত পুরোটাই এখন দেখা যাচ্ছে, তাই না? যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখন আমরা কাপড়ের উপরে কাটবো। আসলে কাটিংয়ের যে মূল বিষয় সেটা কিন্তু আমাদের বোঝানো হয়ে গেছে, কাটিংয়ের মূল বিষয়টা কিন্তু আমি বুঝিয়ে ফেলেছি। সেতু হোসাইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এমডি বেলাল হোসাইন লেখছেন জাজাকাল্লাহ, আমিন, আল্লাহ পাক কবুল করুক। তাসলিমা আক্তার লেখছেন আলহামদুলিল্লাহ, খুবই ভালো। যাক, তো এখন আমরা এই কাপড়ের উপরে আমাদের স্কার্ট প্লাজোটা এখনই কাটিং করব। মূল বিষয় যদিও বোঝাইছি, আমি আবারও আস্তে আস্তে বোঝায়া আপনাদের ক্লাসটা বোঝাইয়া দেবো, ঠিক আছে। অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন, আপনাদের কাজে লাগবে যেহেতু,
শেয়ার করে রাখলে কিন্তু লস নাই, লস কি আছে? শেয়ার করে রাখবেন, আপনার টাইম লাইন থেকে গেল, তাহলে আপনি এক সময় এই প্লাজোটা কাটতে গেলেন, তখন এই ভিডিওটা দেখে দেখে আপনি প্লাজোটা কাটিং করতে পারবেন। তো কীভাবে মাপ নিতে হয় সেটা দেখাইছি। আচ্ছা, এই যে এই কাপড়টা দিয়ে আমি কাটবো। আচ্ছা, এখন বিষয়টা হলো কতটুকু কাপড় লাগবে, কতটুকু কাপড় লাগবে। প্রথমে একটা হিসাব শেখাইছি, প্রথমে একটা হিসাব দেখেন, এই যে কাপড়টা নিছি, হ্যাঁ এই কাপড়টা নিছি, একটু আমি বোঝাই আগে, তাহলে আপনার সহজ হবে। দেখেন এখানে কতটুকু কাটবো, ওখানে আমরা কত নিয়েছিলাম, 3, 14, 42 কি সরি 15, না নিয়ে 14.5 নিয়েছিলাম, তাই না? দেখেন এই যে 14.5 ইঞ্চি যদি বাদ দিই, 14.5 ইঞ্চি বাদ দিলাম, মানে এই কাপড়টা আমার এই 14.5 ইঞ্চি টোটালি কাটে ফেলতে হবে। এখন এখানে আমার 2 ইঞ্চি হবে হচ্ছে ওই যে রাবারের জন্য, এই যে 2 ইঞ্চি নিলাম, নেওয়ার পরে দেখেন এখানে কত আছে, কত এই যে 37.5 38 ইঞ্চি কাপড় আছে, হ্যাঁ 38 ইঞ্চি কাপড় আছে, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে হবে। তাহলে আসলে এখন বোঝেন কিভাবে কাপড়টা নিতে হবে। এখান থেকে মানে আমার কল্পনা করতে হবে মাপটা কতটুকু, যতটুকু মাপ, যতটুকু লম্বা, মাপ বলতে যতটুকু লম্বা ততটুকুর সাথে যোগ করব হচ্ছে ওই যে পট্টি কাটবো, সেই পট্টির 3 ভাগের 1 ভাগ যোগ করব। যতটুকু লম্বা, ধরেন আপনার লম্বা আছে 30 ইঞ্চি, সে এই প্লাজোর লম্বা 30 ইঞ্চি, এই 30 ইঞ্চির এই 30 ইঞ্চির সাথে হিপ যে আছে না, এই হিপের 3 ভাগের 1 ভাগ যোগ করব। তাহলে 30 ইঞ্চির সাথে ধরেন আপনার হিপও আছে 30 ইঞ্চি, সে ধরে নেন, সহজ হিসাব, হিপ আছে 30 ইঞ্চি, 30-এর 3 ভাগের 1 ভাগ কত, 10। তাহলে ওই 10 আর আপনার লম্বার 30, এই মোট হলো 40 ইঞ্চি। এই 40-এর দ্বিগুণ কাপড় নিতে হবে। দেখেন এই যে যেখানে কাপড় আছে দ্বিগুণ কাপড়, ঠিক আছে, 40-এর দ্বিগুণ কাপড় নিতে হবে। কাপড় কতটুকু নিতে হবে বোঝা গেছে ব্যাপারটা। কাপড় কতটুকু নিতে হবে, যতটুকু লম্বা, এর সাথে হিপের যে মাপটা পাবো সেই মাপের 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ। তাহলে এখন আমি এই কাপড়টা এখন সুন্দরভাবে কাপড় দেখেন, এই যে এই কাপড়ের এটা হলো পায়ের সাইড, এটা হলো পায়ের সাইড, এই পাশে আটকানো আর এই পাশে খোলা। এই পুরো লম্বা কাপড় হচ্ছে এখানে, ওই যে বললাম যে মাপ নিছি ওই মাপ অনুসারে কাপড় নেওয়ার পরে এই কাপড়টাকে এভাবে ভাঁজ করছি, এভাবে ভাঁজ করে নিলাম, এই যে ভাঁজ করে নিলাম, নেওয়ার পরে এই যে নিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? বসুন। তাহলে এখানে আমরা কি করলাম, এই যে ভাঁজ করলাম, হ্যাঁ ভাঁজ করার পরে আমরা যেটা করব, এই সাইডটাকে উঠায়া নিয়ে এসে এইখানে আমরা লাগায় দেব, ঠিক আছে, এখানে লাগাই দেবো। এই যে সাইডটাকে এইভাবে উঠায় নিয়ে এসে এই জায়গাটাতে এই যে লাগাই দিলাম। এই এর জন্য একটু বড় টেবিল প্রয়োজন। আপনারা যখন কাজ করবেন অবশ্যই বড় টেবিলের উপরে কাজ করবেন, নইলে ফ্লোরে কাজ করতে পারেন। ফ্লোরের উপরে যদি কাজ করেন তাহলেও মোটামুটি হবে, কিন্তু আপনার স্পেসটা অবশ্যই বড় নিতে হবে। এই যে ওকে, স্কার্ট প্লাজোর কিছু প্রবলেম হয়, সেই প্রবলেমটাও সমাধান করতে হবে। যেটা প্রবলেম সেটা হচ্ছে যেদিকে কাপড় সোজা, সেই সোজার দিকে এক মাপে থাকে, আর যেদিকে তেসরার দিকে মাপটা চেঞ্জ হয়ে যায়, মানে তেসরার দিকে কি হয়, ঝুলে পড়ে। সেই সমস্যা থেকে আমাদেরকে সমাধান করে বের হয়ে আসতে হবে, ঠিক আছে। তাই দেখেন এই যে আমি মাপটা পাইলাম, এখন প্রথমে ওই যে আমরা মাপ পাচ্ছি 3, 15, 45, আমার দরকার 44, তাহলে 14.5 বা 14.5, আমি 14.5 নিচ্ছি। এই কোণা থেকে এই যে 14.5 ইঞ্চি নিলাম, এই যে 14.5, এটা আমি রাউন্ড করে কাটবো। এই 14.5কে এই রাউন্ড করে দিচ্ছি, এই 14.5 রাউন্ড করে দিলাম, হ্যাঁ রাউন্ড করে দিলাম। এখান থেকে আমি এখন এই রাউন্ড করে এইভাবে কেটে দেব। আচ্ছা, এবার দেখেন এই জায়গাটাতে আমি ওই যে রাবারের যে পট্টি সেটা সেট করব, সেটা হচ্ছে 2 ইঞ্চি, হ্যাঁ এই 2 ইঞ্চি। তাহলে এই যে 2 ইঞ্চি নেব, এখানে সেলাইয়ের কাপড় অবশ্যই রাখতে হবে, সেলাইয়ের জন্য কাপড় রাখতে হবে। তাহলে এই যে 2 ইঞ্চি নিলাম। এবার এখানে এই সেলাইয়ের কাপড়টা আসলে মূলত দাগের উপর থেকে আমি কাটবো, এই জন্য সেলাই কাপড় ওখানে চলে গেছে। এবার আমি এখানে যে মাপটা নিচ্ছি সেটা হচ্ছে 37.5 ইঞ্চি,
37.5 ইঞ্চি, তো এই যে 37.5 নিলাম। এখন দেখেন এখানে যতটুকু পাইছি টোটাল এই দাগে থেকে এই কানি পর্যন্ত আমরা এখান থেকে মাপ দিয়া আস্তে 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 রাউন্ড করতে পারি। তো বেটার হচ্ছে এই কোনায় এসে ফিতাটাকে ধরা, দেখতে হবে যে কতটুকু হয় এখান থেকে ওই পর্যন্ত টোটাল কতটুকু হলো সেটা আগে দেখবো। এই টোটাল আছে হচ্ছে 50 ইঞ্চি, তাহলে এটাকে এইভাবে আস্তে 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 এইভাবে রাউন্ড করে দেবো। ঠিক আছে, এইভাবে রাউন্ড করে দিলাম। আচ্ছা, রাউন্ড করে দিলাম। এটাকে কিন্তু কাটবো ঠিকই, কিন্তু এই পাশে যেহেতু ঝুলে যায় সে ঝোলার সমস্যার সমাধানটাও কিন্তু করতে হবে। আচ্ছা, এখন এখানে আমরা তো হিপের মাপটা নিয়েই নিছি। এখন কি করব দেখেন, হাই কত ইঞ্চি, হাই কত, হাই হচ্ছে 14, 2 ইঞ্চি আমার সেলাইয়ের তো মানে রাবারের ঘরের জন্য আছে, সেই 2 ইঞ্চি এখান থেকে ধরে নিলাম। ধরে 14 কোথায় আসে, এই যে 14 আসলে এটা কাটতে হবে যে খোলা সাইডে, ওই পাশে তো আটকানো, ওই আটকানো সাইডটা হবে 2 পায়ের 2 সাইডে, তাহলে খোলা সাইডে যে নিলাম। দেখেন এখানে 14 ইঞ্চি নেওয়ার পরে একটু দাগ দিয়ে এখানে আমাদের কেওয়ারি কত দিতে হবে, কেওয়ারি কত বলেন তো দেখি, মনে আছে কিনা একটু দেখি। কেওয়ারি কত, সালোয়ারের কেওয়ারি কত একটু লেখেন তো, একজন ছট করে লেখেন। সালোয়ারের কেওয়ারি কত, কেওয়ারি হচ্ছে 2.25 ইঞ্চি, এই কোণা থেকে এই পর্যন্ত। এখন আমি এই যে দাগ দিলাম, এই ঠিক আছে। এখন এখানে এই যে রাউন্ড করে কেওয়ারিটা ড্রয়িং করে দিলাম, বোঝা গেছে? আচ্ছা, চকের দাগটা কি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানান তো একজন, আমি আসলে বুঝতে পারতেছি না। দেখা যাচ্ছে কি নাকি আমি নতুন করে দাগ দেবো আবার? 2.25 ইঞ্চি, যাক আলহামদুলিল্লাহ। জয়নাল লিখছেন 2.25 ইঞ্চি, তারপরে জেসমিন লিখছেন 2.25 ইঞ্চি, এমডি আর যে লিখছেন 1.75, রোকে আক্তার কেয়া লিখছেন কেওয়ারি 2.25 ইঞ্চি, জান্নাতুল মাওয়া, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ যারা 2.25 ইঞ্চি লিখছেন তাদের সবাইকে ধন্যবাদ। জান্নাতুল মাওয়া লিখছেন যে হ্যাঁ, মানে কি আপনি দাগ দেখতে পারতেছেন? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এই যে দেখেন, এই যে দাগটা আমি একটু ভালো করে দেই, এই আর এপাশের এই যে যেখান থেকে কাটবো সেখানকার দাগটাও এই দেখেন। এখানে এই যে সাইডে যে বের হয়ে যায় মানে বাড়তি হয়, এই সমস্যাটা যদি সমাধান করতে চান তাহলে এখানে কাটার সময় আপনি 2 ইঞ্চি শর্ট করে কাটতে পারেন, এভাবে 2 ইঞ্চি শর্ট করে কাটতে পারেন। যদি 2 ইঞ্চি শর্ট করে দেন সেক্ষেত্রে সমাধান আসবে। সবচেয়ে বেটার সমাধান আমি কাটার পরে দেখাচ্ছি। হ্যাঁ, তা হাই আমরা এখানে নিলাম, এখানে খেতে 2.25 ইঞ্চি নিয়ে কিন্তু এখানে ভিতরের দিক কাটবেন না, কারণ এদিকে অটোমেটিক সরানো আছে, এই জন্য এইখান থেকে ভিতরের দিক ঢুকোয় আমি দাগ দিচ্ছি। এই যে স্কেলটা ধরার সময় এই জায়গায় মাথা নেবেন, আর এই যে 2.25 ইঞ্চির দাগ দিছে সে 2.25 ইঞ্চির এখানে নেবেন হচ্ছে স্কেলের মাথা, এই যে নিয়ে এরপর স্ট্রেট করে দাগ দিতে হবে। এই যে স্ট্রেট দাগ দিলাম, এরপরে এই যে কেওয়ারিটা আমি ড্রয়িং করে দিলাম, বোঝা গেছে? এখন এখানে আপনি স্ট্রেট রাখতে পারেন, আবার একটু রাউন্ড করতে পারেন। হালকা একটু রাউন্ড যদি করেন তাহলে এখান থেকে এই যে দেখেন, এই যে হালকা একটু রাউন্ড করে এই এখানে কিন্তু দেখেন আপনার একটা পায়ের কত ঘের, স্কার্ট প্লাজো যে জন্য করা হয় এই ঘেরের জন্য, দেখেন এই যে কত ঘের, এই পুরোটা কিন্তু একটা পা, এই পুরোটাই একটা পা, এখানে 2টা পা আছে, পুরোটাই একটা পা, বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, তাহলে আমি একটু কাটিং করে দিচ্ছি এখনই। হ্যাঁ, কেচি বড়টা কই, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে এই সাইডের কাজটা এখান থেকে কাপড়টা কেটে দিচ্ছি, এই যে এই সাইড থেকে কাটলাম। এতটুকু পায়ের ঘের বোঝা গেছে যে আসলে স্কার্ট প্লাজো
কেন এত এইভাবে নেওয়া হয়। এই যে এই দেখেন আমি এখানে সেলাইয়ের কাপড় রাখলাম 1/2 ইঞ্চি, এই দাগ দিলাম যেখানে ওইখানেই আসলে সেট হবে। আর এই যে রাউন্ড করে কেটে দিলাম। এখন আমি এখানে কেওয়াইটা কাটবো। আচ্ছা, এরপরে এই কাটে দিলাম, 2টা পা আলাদা হয়ে গেল। আচ্ছা, এবার দেখেন এখানে এই যে কাপড়গুলো আছে, এখানে এই কাপড়গুলোকে এইভাবে একটা ভাঁজ দিলাম, একটা ভাঁজ দিলাম, সমান করে মাথাগুলো সমান করে রাখবেন। সমান করে রাখা এইভাবে ধইরা, হ্যাঁ এখন এই যে ধরেন এইখানে এই ধরলাম, ধরার পরে এখন ছোট বড় যেটা আছে দেখেন, এই যে তুললে ছোট বড় হয়ে যাবে, তুললেই ছোট বড় হয়ে যাবে। এই যে এই মাথায় যে সমান করে ধরলাম, মানে পরার সময় তো এইভাবে পড়বে। এই যে ধরলাম, ধরার পরে যে যেটা কস কাপড়, সেই কস কাপড়টা অটোমেটিক বড় হয়ে গেছে। দেখেন এখন আমি এই কস কাপড়টা কাটে দেবো। এই যে বাড়তি কাপড় যেটা, সেটা এখন আমি কাটে দেবো। দেখেন এই যে কতটুকু বাড়তি হয়েছে, এই যে। তাহলে এখান থেকে এই কাটে দিলাম। এটা আমার এখন মনে হচ্ছে যে মানে যখন আমি এটাকে ছাড়াবো তখন মনে হবে যে মনে হয় ওই পাশে শর্ট আছে, কিন্তু যখনই পরার সময় ওই যে বাড়তি যেটা হয়, এই যে তেসরা কাপড়টা আসলে মূলত ঝুলে যায়। এই ঝুলে যাতে না যায় সেজন্য আমরা কি করলাম, উপরে ভেবে সমান করে ধরে নিয়ে এইভাবে নিলাম। নেওয়ার পরে এই দেখেন এই যে এইভাবে ধরার পরে এইখানে হাত দিয়ে এই নিলাম, নিয়ে এই দিলাম, এই হয়ে গেল। ঠিক আছে, শোনেন, আপনারা যারা স্কার্ট ফ্রক যারা বানান, স্কার্ট ফ্রক অর্থাৎ আপনার রুমাল শার্ট ফ্রক যারা বানান, তারা দেখেন খেয়াল করে দেখবেন বানানোর পরে সামনে আর পিছনে ঝুলে গেছে, অনেক ঝুলে গেছে, এগুলো জিবে ঝোলা। ঠিক আছে, নেজ ঝোলা। তো এই যে জিবে ঝোলা বা নেজ ঝোলা বা ঝুলে যাওয়া যেটা, এইটার সমাধান হচ্ছে এইটা। এই যে উপরে রাউন্ড করে কাটার পরে, আর রাউন্ড করে কাটবেন, আমি কিন্তু এখানে একটা সূত্র বলছি যে 3 ভাগের 1 ভাগ, এভাবে রাউন্ড করে কাটবেন। কাটার পরে এভাবে ধরবেন, ধরার পরে এই যে এই মাথাটাকে ধরার পরে এখন এই যে সমান করে রাইখা কেটে দিলেন। এতে করে পরার পরে 2 সাইডে যে বাড়তি কাপড় যাওয়া, এটা কখনোই যাবে না, কখনোই যাবে না। ঠিক আছে, তা আমি এখানে 2টা পা এই যে কেটে ফেললাম। এটা একদম ইজি একটা কাজ, শুধুমাত্র রাবারের যে কাজটা, রাবারের ঘরটা যে লাগাবো ওইটা একটু কঠিন, তাছাড়া কোনো বিষয় না। দেখেন এই যে, হ্যাঁ এইখানে আসলে মূলত উঠে থাকে আর ওই দিকে নেমে যায়, সেই সমস্যাটার সমাধান আমরা এখন কইরে কাজটা করলাম। বোঝা গেছে? তো স্কার্ট প্লাজোর পায়ের কাজ শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে কোমরের কাপড়টা কাটবো। মনে আছে কোমরের কাপড়ের কথা হিসাবটা? কোমরের হিসাবটা কত আমরা নিছিলাম? 42 ইঞ্চি না কত? 44 ইঞ্চি। ঠিক আছে, তো আমরা এখান থেকে 44 ইঞ্চি করে লম্বা করে একটা কাপড় নেব। আর কাপড়টা যেহেতু 2 ইঞ্চি চওড়া হবে, সেই 2 ইঞ্চি চওড়ার সাথে আমরা আরও কিছু বাড়তি করে নিতে হবে। কেন বাড়তি করে নিতে হবে? কারণ হচ্ছে রাবারটা সেট করার সময় ভাঁজ দিতে হবে। ঠিক আছে, আমরা এই পাশ থেকে কাপড়টা জোড়া দিয়ে করি। যদি জোড়া দিয়ে করি তাহলে আসে, লম্বা কাপড়ে পুরোপুরি এক কাপড় দিয়ে করতে চাইলাম, তা আসলো না। আচ্ছা দর্শক, একটা কথা বলি, আমার বর্তমানে না পাঞ্জাবি কোর্সে ভর্তি চলতেছে। পাঞ্জাবি কোর্স, এখানে আমি একসাট পাঞ্জাবি, কুলিদার পাঞ্জাবি, কাবলি পাঞ্জাবি, একসাট জুব্বা, অ্যারাবিয়ান জুব্বা, মাদানি জুব্বা, মাদানি পাঞ্জাবি, ঠিক আছে, এই কাজগুলো আমি সূত্র সহকারে কাটিং এবং সেলাই শেখাবো। মানে এর আগেও আমি কোর্স কয়েকটা করাইছি। এখানে যারা কাজ শেখে, মহিলা পুরুষ সবাই কাজ শিখতে পারবেন পর্দার সাথে। অনলাইনে আপনারা মহিলা পুরুষ পর্দার সাথে কাজ শিখতে পারবেন। এই যে বর্তমানে যেমন আমি আপনাদের সাথে কথা বলতেছি, আপনারা শুধু আমার কথা শুনতেছেন, দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আপনাদের কাউকে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ওখানে একইভাবে শুধুমাত্র আপনার কথা যদি আপনি বলেন তাহলে আমি শুনতে পারবো, এটুকু হলো তফাৎ। তো যাই হোক, মহিলারা কাজ শিখে, অনেক মহিলা মানুষ আছে
তারা আমার এখান থেকে কাজ শিখে তাদের হাজব্যান্ডের জন্য, তাদের বাচ্চার জন্য এই পাঞ্জাবি সুন্দর করে করে বানাইছে, তাদের শ্বশুরের জন্য, আব্বার জন্য বানাইছে। মহিলা মানুষ, পুরুষ মানুষের কথা বললাম না। তা আপনারা যারা এখানে কাজ করতেছেন বা আমাদের ইয়ার্ডে দেখতেছেন, তারা যদি পাঞ্জাবির কোর্সটা করেন তাহলে করতে পারেন একদম অরিজিনালি সূত্র সহকারে। আমরা যে ইউটিউবে যে ভিডিওগুলো দেই, শোনেন একটা জিনিস মনে রাখবেন, ইউটিউবে যে ভিডিওগুলো আমরা দেই সেটা সহজ সূত্র যেটা সেইটা, সহজ সূত্র যেটা সেইটা, কিন্তু ভেজাল যেটা সেটা কিন্তু আমরা দেই না। আর ভেজাল যেটা সেটা আমরা শেখাই হচ্ছে প্রাইভেট ক্লাসে, কারণ ধারাবাহিকভাবে যখন আমরা শেখাবো তখন ভেজালটা অটোমেটিক সমাধান হয়ে যায়, অটো সমাধান হয়ে যায়। আর একটা হঠাৎ একটা ক্লাসে, যেমন আমি তৃতীয় ক্লাসে মাপ কীভাবে নিতে হয় এবং কোথায় কী সমস্যা সব কিছু কিন্তু সব বলছি। তারপরে নতুন আপনারা আজকে যারা ক্লাস করতেন তারা তৃতীয় ক্লাসে আর যাবেন না আলসেমি করে, অথচ আজকে কী করবেন, আমাকে প্রশ্ন করবেন এটা হলো না, ওটা কীভাবে হলো, ওটা কীভাবে হলো, এই প্রশ্নগুলো করবেন। ঠিক আছে, ঠিক একইভাবে ওই রকমই ইউটিউবে আমরা যেটা সহজ প্রশ্নের উত্তর সেটা দিয়ে ভিডিও করে আপনাদেরকে দেই। আপনারা ওই মাপে যদি পারেন তাহলে করেন, যখনই দেখা যায় তার সাথে বড় মাপের হয়ে যায়, ব্যতিক্রম হয়ে যায়, তখন আর পারেন না, বা যদি করেনও তাহলে নষ্ট হয়ে যায় বা খারাপ হয়ে যায়। আসলে যখন আমরা একটা কোর্স করাই তখন ওই সমস্যাগুলো সাধারণ যেটা সেটা না, সাধারণ কাজের পাশাপাশি জটিলতা যেগুলো আছে জটিলতার সমাধান সহকারে কাজ শেখায়, সেটা লেডিস কোর্স অথবা জেন্টস কোর্স, সব জায়গাতে একই অবস্থা। ঠিক আছে, তো যদি পাঞ্জাবি জুব্বার কাজগুলো একদম প্রপারলি শিখতে চান কেউ, যে পাঞ্জাবি এবং জুব্বার কাজ সুন্দরভাবে শিখবো, তাহলে ভর্তি হতে পারেন। আমি 15 তারিখ থেকে একদম ফাইনালি ডিসিশন নিছি, 15 তারিখে 1 নাম্বার ক্লাস প্রথম ক্লাস শুরু করব 15 তারিখে। তার আগে একটা ট্রায়াল ক্লাস করাবো, যারা নতুন, যারা কিছুই বোঝেন না তাদের জন্য একটা ট্রায়াল ক্লাস দিয়ে আমি ক্লাসটা শুরু করব। তো যদি কেউ পাঞ্জাবি জুব্বার কাজটা শিখতে চান, আপনার ফ্যামিলির লোকদেরকে, আপনার আব্বাকে, আপনার শ্বশুরকে, আপনার বাচ্চাকে পাঞ্জাবি জুব্বা, পায়জামা, ফতুয়া এগুলো বানায় দিতে চান, তাহলে আমার কাছে কোর্সটা করবেন। কোর্সের ফি হচ্ছে মাত্র 2000 টাকা। 2000 টাকা, 1 লক্ষ টাকা দেও এই কোর্সের এই সূত্রগুলো কোথাও কিনতে পাবেন না, আপনি কেউ বুঝাইয়াই দিবেন না। দর্জির কাজ হচ্ছে একটা হিংসামূলক কাজ, এই কাজে কেউ আপনাকে ওইভাবে বোঝাইবে না। আমি যতটুকু ফ্রেশ করে, আমি যতটুকু খোলাসা করে সূত্রটাকে প্রকাশ করে দিয়া ইউটিউবে ভিডিও করি, এরকম ভিডিও কেউ করে না, খেয়াল করেন বিষয়টা। অতএব যারা মনে করেন যে আসলেই টেলারিং কাজ শিখবেন, তারা আমার পাঞ্জাবি জুব্বার কোর্সটা করতে পারেন। ঠিক আছে, 15 তারিখ থেকে ফার্স্ট ক্লাস। আর যদি কেউ করেন তারা কমেন্টস না, সরাসরি আমাকে ফোন দিবেন। আমার ফোন নম্বর 01725869083। ঠিক আছে, এই ফোন নাম্বারটা লিখে আমাকে ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন যে আমি পাঞ্জাবি জুব্বার কাজ শিখতে চাই। বোঝা গেছে? আমার ফোন সারাদিন খোলা থাকে, শুধুমাত্র সন্ধ্যার পরে আমাকে কেউ ফোন দিবেন না। সন্ধ্যার পরে আমি আপনাদেরকে নিয়ে অনলাইনে ক্লাস করাই, আর অনলাইনে ক্লাস করার সময় ফোন বন্ধ থাকে। বর্তমানে আমার ফোন বন্ধ আছে। আমি আপনাদের শুক্রবারের দিন সকাল 9টা থেকে 9:30 থেকে যতক্ষণ ক্লাস হয় ততক্ষণ পর্যন্ত বন্ধ রাখি, কারণ এই যে বর্তমান ক্লাস করাচ্ছি ওই একই ফোন দিয়ে ক্লাস করাচ্ছি। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখন আমি এখান থেকে কাটবো। আমি শিখতে চাই পাঞ্জাবি আইটেমগুলো অনলাইনে। আলহামদুলিল্লাহ রোকে আপা, আপনি যদি শিখতে চান, আলহামদুলিল্লাহ আপনার যে কোর্সটা চলতেছে ওই কোর্সটা শেষ করেন, করে এই কোর্সে ভর্তি হয়েন, কাজ শিখতে পারবেন। 2 কোর্স একসাথে করলে ক্ষতি হবে। আচ্ছা, তাহলে আবার প্রশ্ন আরও দূরে রয়ে গেছে, উত্তরটা দেওয়া উচিত। পাঞ্জাবি জুব্বর কোর্সের মেয়াদ 2 মাস, এর ক্লাস হয় হচ্ছে সন্ধ্যার পরে, মাগরিবের নামাজের পরে ক্লাস হয়। মাগরিবের নামাজের পরে থেকে 2 ঘন্টা, মাঝখানে আধা ঘন্টা নামাজের ঈশা নামাজের বিরতি আছে, মানে নামাজের আগে 1 ঘন্টা, নামাজের পরে 1 ঘন্টায় 2 ঘন্টা ক্লাস হচ্ছে বা হবে। হ্যাঁ, আর ইন্ডিয়া থেকে যারা আমার কথা শুনছেন, নো টেনশানে থাকেন, ইন্ডিয়া থেকে ভর্তি হওয়ার সুযোগ আছে, ক্লাস করার সুযোগ আছে, অতএব টেনশন করেন না। যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন তারাও আমার এই কোর্সে ভর্তি হতে পারবেন। ওকে, যারা ভর্তি হবেন সরাসরি যোগাযোগ করেন। আর যারা অনলাইনে লেডিস কোর্সে ভর্তি হবেন তারা আমার সাথে যোগাযোগ করে নামটা লেখায় রেখেন, আমি পরবর্তীতে আপনাদের ফোন দিয়ে ক্লাস করাবো। তাহলে আমার এই যে স্কার্ট প্লাজোর যে কি বলে কোমরের পট্টি, সেই কোমরের পট্টিটা কতটুকু লম্বা হবে? 44 ইঞ্চি। তাহলে আমি কাপড় কিন্তু এখানে দুই টুকরো কাপড় নিছি। 44 দুগুণ 44-এর অর্ধেক হচ্ছে 22, 22 দুগুণ 44। আর এর সাথে আমি সেলাইয়ের জন্য আরও 1 থেকে 1.5 ইঞ্চি কাপড় নিয়ে নেব, যে যতটুকু মোটা সেলাই করবেন, মোটা সেলাই করলে বেশি লাগে। ঠিক আছে, কাপড় একটু বাড়তি করে নিলাম সেলাইয়ের জন্য, মানে এই পাশেও সেলাই হবে, এ পাশেও সেলাই হবে, এই জন্য নিলাম। আচ্ছা, এরপরে এই কাপড়টা চওড়া কতটুকু নেব? চওড়া 5 ইঞ্চি নিলেই হবে, 5 ইঞ্চির বেশির দরকার নেই। তাহলে 5 ইঞ্চি
নিয়ে নেব। আমাকে কিন্তু এখনও কেউ বলেন না আগামী ক্লাসে আপনারা কী শিখতে চাচ্ছেন। এই নিলাম 5 ইঞ্চি, কেউই বলেন নাই আগামী ক্লাসে কি শিখতে চাচ্ছেন। ঠিক আছে, আর আমার টার্গেট কার দেবো, আপনাদের টার্গেট দিয়েও কাজ হয় না আমার। আসলে আমি নিজেই ক্লাস ভালো করে করাইতে পারতেছি না, এইটাই হলো মূল বিষয়। টার্গেট দেওয়ার পরেও আপনারা শেয়ার করেন না, নিজে শেয়ার না করলে পরে মানে আমারও মনে তো ভালো লাগে না। এই যে এই ওকে, এই পট্টিটা আমরা ওইখানে লাগাই দেবো। দেখেন একটু খেয়াল করেন এটা এখন কিভাবে হবে। এই যে দুইটা পা এক জায়গা আছে, এজন্য এরকম আছে। অনেক ঘের, অনেক ঘের, আপনি এটা মানে ব্যবহার করে খুব মজা পাবেন। এই যে বসায় দিলাম এখানে, এই যে হয়ে গেল, এই যে রাবার লাগাই দিলাম, হয়ে গেল। বোঝা গেছে? তো এই তো হচ্ছে আমার সালোয়ারের অবস্থা। আলহামদুলিল্লাহ শেষ করে দিলাম। আজকের ক্লাস এখানেই শেষ করব। তার আগে আপনাদের এই ক্লাসটা কেমন লাগতেছে, ভালো লাগতেছে নাকি ভালো লাগতেছে না, সেটা আমি একটু জানতে চাচ্ছি। শর্টকাট, যদি ভালো লাগে তাহলে আলহামদুলিল্লাহ লেখেন যে ভালো লাগতেছে, না লাগলে নো লেখেন যে না ভালো লাগতেছে না, আরও এই সেই করলে পরে আপনাদের ক্লাসটাকে ভালো করতে পারবেন। মানে আপনাদের যদি ভালো আরও কিছু ভালো লাগার জন্য আরও কিছু করতে হয় তাহলে আমাকে বলবেন যে স্যার এইভাবে ক্লাস করালে ভালো হবে, এইভাবে ক্লাস করালে ভালো। পরামর্শ আর কি, পরামর্শ করার সুন্নাত, আপনারা আমাকে পরামর্শ দিতে পারেন, আমি চেষ্টা করব। আর ওকে আপা লেখছেন আগামী ক্লাস বোরকা কাটিং ও সেলাই দেখানোর অনুরোধ জানাচ্ছি। সো সরি, আমি খুবই দুঃখিত। সবাইকে আবারও বলি, আসলে আমি ধারাবাহিকভাবে ক্লাস করাইতেছি, আমি ধারাবাহিকভাবে করাবো। আমি যে বর্তমানে সালোয়ারে আছি, সালোয়ারেই থাকবো, আরও বেশ কয়েকটা ক্লাস আমি সালোয়ারের উপরে করাবো। ঠিক আছে, আপনাদের সালোয়ারের উপরে যদি কিছু লাগে সেটা বলেন। সালোয়ারের পরে আমি যখন আবার বাচ্চাদের পোশাকে যাব তখন বাচ্চাদের পোশাক করাবো। তারপর বাচ্চাদের পোশাক শেষে যখন বড়দের পোশাকে যাব তখন বড়দের পোশাকে যাব। যখন যেটা ধরাবো তখন সেটা একদম শেষ করে ফেলবো। ঠিক আছে, যদিও একদম শেষ করা সম্ভব না, তারপরে প্রত্যেকটা বিষয়ে অন্ততপক্ষে 10 থেকে 15টা করে ক্লাস হবে প্রত্যেকটা বিষয়। আমি বলছি না 1 বছরে শেষ করতে পারবো না এই কোর্স। স্যার সেলাই করে দেখান, আমি খুবই দুঃখিত, সেলাই আমি দেখাবো না। কারণ সেলাই যখন শুরু করবো, বর্তমানে 12 জন আছে না, আপনারা 12 জন আর থাকবেন না, শুধু আমি একা একা থাকবো। মানে সেলাই শুরু করবো তো সবাই চলে যাবে, সেলাই আমি করব না, সেলাই আমি করব না। ঠিক আছে, সেলাই দেখাবো এরপরে, যেটা আমার সেলাই খুবই দেখানো প্রয়োজন সেটা দেখাবো। এটা আমি যেহেতু সালোয়ার করাইছি, সালোয়ারের সেলাই আর এটা সেলাই একই। আপনাদের আমি একটু বোঝায় দিই, দেখেন সেলাইয়ের জন্য যেটা করবেন, ফার্স্ট দুইটা পা আলাদা করে নেবেন। দুইটা পা আলাদা করে নিয়ে এই আলাদা করে নিলাম। দেখেন কত ঘের হয়েছে, আল্লাহ। এই যে এখান থেকে পায়ের নিচে সেলাই করবেন, পায়ের নিচে চিকন করে সেলাই করে শেষ করে দিবেন। দেওয়ার পরে এই পায়ের নিচে সেলাই করার পরে এই পা এইভাবে নিয়ে উপর থেকে নিচ পর্যন্ত আটকায় দিবেন, এই উপর থেকে নিচ পর্যন্ত আটকায় দিবেন। ঠিক আছে, তাহলে এক পা হলো। তারপরে আর এক পায়ের কাজ করবেন, আর একটা পায়ের কাজ একইভাবে করবেন। করার পরে আমি তো সালোয়ারের কাজ শেখাইছি, একই কাজ সেম সেলাই তো আমি দেখাইছি এর আগে, দুইটা না 3টে সেলাই করে দেখাইছি। এই যে ভাঁজ দিলাম, এটা আর একটা পা ধরেন, আর একটা পাও হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই হায়ের সাথে এই যে জয়েন করে দিলেন, হ্যাঁ এই জয়েন করে দিলেন, তাহলে দুইটা পায়ের কাজ শেষ। এবার কোমরে প্রথমে এই পট্টিটাকে এক সাইড বরাবর লাগাবেন। আবার একটা কথা বলে, কোমরে যখন জয়েন করবেন তখন কোনো টানাটানি করবেন না, টানাটানি না করে ইজিভাবে করবেন। আর এটা নিচে রাখবেন, উপরে রাখবেন পট্টি, নিচে এটা উপরে পট্টি রেখে আস্তে করে লুজ করে সেলাই করবেন। সেলাই করার শেষে রাবার লাগাই দিবেন, হয়ে গেল, একদম সহজ কাজ। ঠিক আছে, ক্লাসের পরামর্শ চাচ্ছি, ক্লাসের বিষয়ে আপনারা আমাকে একটু জানান যে কেমন হয়েছে। আসসালামু আলাইকুম। তো ক্লাসের বিষয়ে এখনই শেষ করে দেব। যদি কোনো পরামর্শ থাকে স্যার এইভাবে করলে ভালো হবে বলবেন। ক্লাসটা অবশ্যই উপকারে, এত সুন্দর ও উপকারী ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আর ওকে আপা আপনাকেও ধন্যবাদ।
চুড়িদার সালোয়ারের করান। জান্নাতুল মাওয়া লিখছেন চুড়িদার সালোয়ারের কাজ করানোর জন্য সবাই ওয়াদা করে থাকবেন তাহলে স্যার সেলাই করবে। জয়নাল লিখছে সবাই ওয়াদা করেন থাকবে তাহলে স্যার সেলাই করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ জান্নাতুল মাওয়া লিখছেন আলহামদুলিল্লাহ। সবাই শোনেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। আর আপনাদের দেখেন, আপনাদেরকে আমি লাইভ ক্লাস করাচ্ছি, যদিও হয়তো বা আমারই ব্যর্থতা, আমি হয়তো অনলাইনের বিষয়গুলো ভালো বুঝি না, যার কারণে আমার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছায় না। মানুষের কাছে পৌঁছানোর জন্য আমার অনলাইন সম্পর্কে জ্ঞান দরকার। তবে সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে আপনারা যদি শেয়ার করেন ঠিক মতো, লাইক করেন ঠিক মতো, তাহলে আশা করা যায় যে এই চ্যানেলটা অটোমেটিক বড় হয়ে যাবে। যত বড় হবে তত আপনাদের উপকার হবে। আমি কিন্তু গোপনীয়তা রেখে কোনো কাজ করাই না, আমি সব কিছু গোপনীয়তা ফাঁস করে দিয়ে কাজ করাই, ঠিক আছে। এখানে আমি ছেলেদের কাজও, হয়তো 2 বছর লাগবে, 2 বছর পরে হলেও আমি এখানে পাঞ্জাবির কাজও শেখাবো, জুব্বার কাজও শেখাবো, ঠিক আছে। তখন ফ্রি কাজগুলো শিখতে পারবেন, একদম ফ্রি, গোপনীয়তা ছাড়া, ঠিক আছে। এই জন্য আপনাদের সহযোগিতা দরকার, এই চ্যানেলটাকে বড় করার জন্য আপনাদের সহযোগিতা দরকার, ঠিক আছে। তো আপনারা অবশ্যই ফলো, লাইক এগুলো অবশ্যই করবেন। তাহলে আগামী ক্লাসে কি করাবো, শুধুমাত্র একজন ছাড়া বাকিরা কেউ কিছু কিন্তু বললেন না, কেউ কিছুই বললেন না। জয়নাল ভাই লিখছেন চুড়িদার পায়জামা শিখতে চাই, আলহামদুলিল্লাহ। একজন, আরেকজন কেরাজন লিখলো। জান্নাতুল মাওয়া লিখছেন চুড়িদার সালোয়ার করান, 2 জন লিখছেন। এটাই কি ফাইনাল করব? চুড়িদারে কি ফাইনাল? যদি ফাইনাল হয় তাহলে চুড়িদার, আলহামদুলিল্লাহ, তো আমি সামনের ক্লাসে চুড়িদার করাবো। আপনারা আগামী ক্লাস আসার আগে তারপরের ক্লাসে কি করাবো, সালোয়ারের ভিতরে যেটা করাই নেই সেটা সম্পর্কে একটা ধারণা নেবেন, যাতে আমি আপনাদের জিজ্ঞাসা করলে সাথে সাথে লিখতে পারেন যে স্যার আগামী ক্লাসে এইটা করান, তাহলে আমি সাথে সাথে সেই ক্লাসটা আপনাদেরকে করায় দেব, ঠিক আছে। তাসলিমা আক্তার লিখছেন জি যাক, আলহামদুলিল্লাহ চুড়িদার তাহলে ফাইনাল ইয়েস, ওকে ঠিক আছে, ইয়েস জি স্যার, খুশি হলাম, আলহামদুলিল্লাহ চুড়িদার সালোয়ার, আলহামদুলিল্লাহ। যাক, বেশ কয়েকজন এখন চুড়িদারের উপরে ভোট দিচ্ছেন, খুশি হলাম। তো আগামী ক্লাসে সবাইকে আসার জন্য সবার সুস্থতা কামনা করে, আল্লাহ পাকের কাছে সুস্থতা কামনা করে শেষ করছি। আর আমার জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।